আঙ্কেল, যে পরিবার আমাকে দেখতেই পারে না অথচ আমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানালো কেন? আমি তো বুঝতেই পারছি না। সবটা তোমার বাবার ইচ্ছে ছিল। বাবার ইচ্ছে ছিল মানে? কথাটা আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেননা আকাশ দেখতে অনেক কালো ছিল। কালো বলতে একটা কেমিক্যালের জন্য ওর মুখটা কালো হয়ে গেছে। ছোটবেলায় আকাশ ওর বাবার সাথে একজনের ল্যাবে যায়, ওখানে কাউকে কিছু না বলে একটা ক্রিম দেখতে পায় আর ওটাই মুখে মেখে নেয়, যা আকাশের বাবা দেখে ফেলে। উনি তা দেখার পরে, আকাশ, তুমি এটা মুখে কেন মাখতে গেলে? বাবা আমার মুখে জ্বালা করতেছে। এরপর উনি ল্যাবে থাকা কিছু পানি দিয়ে আকাশের মুখ ধুয়ে দেয়। ওই দিনের পর থেকে আকাশের মুখ কালো হতে থাকে আর 2 মাস পরে কালো হয়ে যায়। এতে ওর পরিবারের সবাই ওকে অবহেলা করতে থাকে, কেননা পুরো পরিবারে আকাশই এখন কালো। সেজন্য এখন হয়তো ভাবছেন আকাশ প্রধানমন্ত্রী কিভাবে হলো। এর পিছনে কিছু ঘটনা আছে, সেগুলো জেনে আসি চলেন। 7 দিন আগে আকাশের বাবা অসুস্থ হয়ে যায়, সেজন্য ওনাকে নিয়ে আবির হসপিটালে যায়, সাথে বাকিরা। বাবা, তোমার কিছুই হবে না, আমরা আছি তোমার সাথে। তোমরা সবাই বাইরে যাও। আমরা বাইরে গেলে তুমি একা হয়ে পড়বে। মা, বাবা যখন বাহিরে যেতে বলেছে তখন চলো বাহিরে যাই আমরা। সবাই বাহিরে যায়। এদিকে একজন লোক ভিতরে আসে, উনি হলো রহিম, আবিরের বাবার একজন বিশ্বস্ত লোক। রহিম ওনার পাশে এসে বসে। স্যার আমাকে ডেকেছেন? দেখেছি তোমাকে। আমি কিছু কথা বলবো, সেগুলো তুমি রেকর্ড করে নিবে। কি কথা? তুমি ক্যামেরা চালু করো, আমি বলছি। জি স্যার। রহিম ক্যামেরা চালু করে। এরপর শাহজাহান চৌধুরী এমন কিছু বলতে থাকে যা শুনে রহিম নিজেও অবাক হয়ে যায়। শুধু সবটা শুনে সে সব রেকর্ড করে নেয়। সবটা রেকর্ড হয়ে গেলে, সবটা রেকর্ড হয়েছে তো? জি স্যার, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। কি কথা? আবির থাকতে আপনি আকাশকে কেন করলেন? আবিরের মনে অনেক লোভ জন্মে গেছে। ও শুধু ক্ষমতা চায়। যদি ও ক্ষমতা পায় তাহলে ও দেশের সর্বনাশ করে ফেলবে। কিন্তু আপনি তো এই কথাটা মিডিয়ার সামনেও বলতে পারতেন। এখন কিছুই বলবো না। যখন আমি এই পৃথিবীতে থাকবো না, তখন এই নিউজটা তুমি সবাইকে জানাবে। আর আমার পাশে তুমি যেমন করেছিলে, আকাশের পাশেও তুমি তেমন করেই থাকবে। এটা আমার তোমার প্রতি অনুরোধ রইল। কি বলছেন স্যার? আমি আপনার দ্বারাই বেঁচে আছি। আপনি যা বলবেন তাই হবে। এইদিকে আকাশের বাবা যে অসুস্থ এটা আকাশকে জানানো হয়নি, কেননা আকাশ এখনও দেশের বাইরে আছে। অন্যদিকে 2 দিন পরে আকাশের মোবাইলে কল আসে রহিমের। জি আঙ্কেল, বলেন। তোমার বাবা আর বেঁচে নেই, তুমি দেশে ফিরে আসো। কথাটা শুনে কান্না করতে থাকে। যদিও ওনারা আকাশকে বের করে দিয়েছে বাসা থেকে, কিন্তু তাও বাবার মৃত্যুতে কি ছেলে আর এভাবে অভিমান করে কি থাকতে পারে বলুন? আঙ্কেল, আমি তাহলে টিকিট কেটেই রওনা দিচ্ছি। আসো তাহলে তাড়াতাড়ি। এইদিকে শাহজাহান চৌধুরী মারা যাওয়ায় আবির কিছুটা দুঃখ পায়, আবার কিছুটা আনন্দ পায়, কেননা এখন থেকে ও হবে প্রধানমন্ত্রী, সেই জন্য। এইদিকে আবির, এখন থেকে তুই তোর বাবার রাজনীতির সামনে নিয়ে যাবি। চিন্তা করো না আম্মু তুমি, আমি সবটা দেখে নিব। তা বাবাকে দাফন করব কখন? আরও কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে। কিন্তু কেন? তা জানতে পারবেন। এইদিকে সবাই অপেক্ষা করতে থাকে। এদিকে হেলিকপ্টার করে আকাশ ফিরে আসে ওর বাড়িতে, তাও 15 বছর পর। আকাশের আগমনে বাকিরা বেশি অবাক হয়, সাথে শাহজাহান চৌধুরীর সাথে কাজ করা আরও অনেক রাজনৈতিক লোকেরাও, কেননা ওনারা জানে সবটাই। এ কি, তোকে কে আসতে বললো? আমি বলেছি আসতে। আঙ্কেল, আপনি জানেন না পুরো পরিবার ওকে সহ্য করতে পারে না, সেখানে ওকে কেন আসতে বলেছেন? তাছাড়া আমি এরপর প্রধানমন্ত্রী হব এই দেশের, আর আপনি ওকে এনে এবার সবার মনে ঝামেলা শুরু করে দিলেন। আমি ওকে আসতে বলিনি, বলেছে তোমার বাবা। কি বাবা বলেছে? তোমার বাবা বলেছে। কিন্তু বাবা কেন বলবে ওকে আসতে? শুধু এখানে আসার জন্য বলেছি, আরও একটা কাজও আছে। কি ইচ্ছে? তোমার বাবার পরে এই দেশের প্রধানমন্ত্রী হবে আকাশ। কথাটা শুনে আকাশ অনেক বেশি অবাক হয়। আবির তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। আঙ্কেল, আপনি কি বলতেছেন তা কি জানেন? আমি কি বলতেছি তা আমি ঠিকই জানি, তবে তুমি হয়তো জানো না। তুমি কি বলতেছো?
আমি ঠিকই জানি, তবে বাবা যে বলে গিয়েছে তার কোনো প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ তো আছে। তাহলে দেখি কি সেই প্রমাণ। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ। শাহজাহান চৌধুরী আমাদের মাঝে নেই। ওনার এই মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোক পালন করব। তবে আপনারা কি চান? ওনার কথাই শেষ কথা হোক? তাহলে আমি সবার সামনে সত্যিটা তুলে ধরব। রহিমের এমন কথায় সবাই হ্যাঁ বলে, কেননা শাহজাহান চৌধুরী অনেক ভালো একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার উপর অনেক সৎ একজন ব্যক্তি ছিলেন। সেজন্য সবাই ওনার কথা মেনে চলতো। এখন সবাই হ্যাঁ বলতে থাকে, যা আবির মানতে চাইছে না। বাবার সাথে এতগুলো বছর ধরে আমি ছিলাম, তাহলে আজকে আমার ছোট ভাইকে ওই চেয়ার দেওয়া হচ্ছে, তা আমি মানি না। আমিও মানি না। যে ছেলে রাজনীতি সম্পর্কে কোনো কিছুই বোঝে না, সে কিভাবে এই দেশ চালাবে? দেখুন ভাবি, আমি জানি সবটা, কিন্তু ভাইয়ের শেষ ইচ্ছে তো পূরণ করতে হবে আমাদের। তাই বলে উনি আবিরকে ছেড়ে আকাশকে কেন চাইছে? এইসব প্রশ্নের আমি দেব। সেজন্য সব মিডিয়ার লোকেরা আর বাকিরা ওই জায়গায় দেখুন। আমি কিছু একটা চালাবো, সেটাই দেখতে থাকেন। রহিমের কথায় সবাই ওর দিকে তাকায়। তারপর উনি ওই দিনের রেকর্ড ভিডিও চালু করে সবাই তা দেখতে থাকে। এখন আপনাদেরও জানাই, ওই সময় হসপিটালে রহিম, আমি যে কথাগুলো বলবো সেগুলো যেন সবাই জানে। কি কথা বলুন স্যার। আমি কিন্তু বেশি দিন বাঁচবো না। আপনি তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবেন। আমি নিজে বুঝতেছি আমি কেমন। তারপরে এত টেনশন কেন করছেন? আমি মারা যাওয়ার পরে আমার চেয়ারে তো কাউকে বসাতে হবে। কিন্তু আপনার পরে আবির তো আছে, সবটা দেখাশোনা করবে। ওকে আমি চেয়ারে বসাবো না। কেন স্যার? তার কারণ হলো, আপনারা তো জানেন তার কি কারণ। কেননা গল্পের প্রথম থেকে একটু বলে আপনারা বুঝতে পারবেন কি ছিল এই কারণ। কেননা লোকজনের সামনে যদি সবটা বলি তাহলে তো পুরো দেশে সবটা জেনে যাবে। সেজন্য এই কথাটা শুধু রহিমকে বলেছে। এইদিকে আমি আমার ছোট ছেলেকে আমার থেকে তো দূরে রেখেছি, তবে আমি ওর খোঁজ খবর নিতাম সব সময়, শত হোক। ও তো আমারই ছেলে। কি বলেন স্যার? আপনি ওর খোঁজ খবরও নিতেন? আমি যে খোঁজ নিতাম তা ও জানে না। তাছাড়া আমি কবে যে মারা যাব তাও জানি না। তবে এবারে মনে হয় এটা আমার শেষ যাত্রা। তাহলে আমি বরং আবিরকে সবটা জানাই। ওকে কিছু জানানোর দরকার নেই। যখন আমি পৃথিবীতে থাকবো না তখন সবাইকে তুমি এটা জানিয়ে দিও। আকাশকে আমি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি। কিন্তু আবিরও তো আপনার ছেলে, ওকে কি এভাবে? ওকে একজন এমপি হয়ে থাকবে। যেমনটা আপনার ইচ্ছে। এই ঘটনা পুরো দেশ জানতে পেরেছে। এদিকে আবির তো রাগে ফেটে যাচ্ছে, শুধু লোকজন দেখে কিছু বলতে পারছে না। সেজন্য রাগে ওখান থেকে চলে যায়, সাথে আবিরের মা। এদিকে আকাশকে মঞ্চে ডেকে আনা হলো। স্যার, আজকে থেকে আপনি এই রাজ্যের প্রধানমন্ত্রী। আর এই নিন আপনার কাগজ, এখানে সাইন করে দিন। আকাশ কোনো কিছু না ভেবে সাইন করে দেয়। এইদিকে এরপর ওর বাবাকে দাফন করা হয়। যদিও দাফনের কাজটা আগে করা ঠিক ছিল, কিন্তু দাফনের পর সবাই তো থাকবে না, সেজন্য আগে কাজটা সেরে নেওয়া হয়েছে। এদিকে আকাশ কালো বলে অনেকে অনেক রকম কথা বলতে থাকে। তাই আকাশকে কি বলল তার দিকে তুমি তাকিও না। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব আমি। ধন্যবাদ আঙ্কেল। কিন্তু তোমার বড় ভাই আর মা তোমার ক্ষতি করতে পারে, সেজন্য তুমি সাবধানে থেকো একটু। ওনারা তো আমার আপন মা ভাই। তাহলে যে মা তোমাকে বের করে দিয়েছে কালো বলে, সে মাকে নিয়ে এত চিন্তা করো না। তাছাড়া তুমি তোমার মুখের এই কালো ত্বকটা দূর কেন করনি? কালো বলে যারা আমাকে দূরিয়ে সরিয়ে দিল, সে ভেবেই আর আগের মতো হওয়ার চেষ্টা করিনি আর। চিন্তা করো না, আমি বেস্ট স্কিন ডক্টর দেখাবো। তোমার এই কালো মুখ আর থাকবে না। তুমি সে আগের মতোই সুন্দর হয়ে উঠবে, যেমনটা ছোটবেলায় ছিলে। সত্যি বলছেন আঙ্কেল? সত্যি কিনা জানি না, তবে আমি চেষ্টার কোনো কমতি রাখবো না। যেহেতু কেমিক্যালের জন্য এমনটা হয়েছে, সেহেতু এটা ঠিক করার কেমিক্যালও থাকবে। এখন চলো বাসায় গিয়ে তুমি রেস্ট নাও। 3 দিন পরেই তোমাকে চেয়ারে বসতে হবে। এর ভেতরে তোমার নামে সব কাগজপত্র রেডি করে ফেলবো। জি আঙ্কেল, আসুন তাহলে একসাথে যাই। অন্যদিকে আবির আর ওর মা বসে আছে।
আবিরকে দেখে মনে হচ্ছে না আবির দুঃখে আছে, কিন্তু এখন তো ওর শরীর রাগে ভরা। মা, বাবা এটা কি করলো বলো তো? আমিও তো তাই ভাবছি, ও কিভাবে এই কাজটা করতে পারলো। মা, আকাশ আমার ছোট ভাই হলেও আমি কিন্তু ওকে ছাড়বো না। তাই বলে তুই নিজের ভাইয়ের ক্ষতি করবি? যে ভাই আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছে, সেই ভাইকে আমি কিভাবে ছেড়ে দিব? ও তো কোনো দোষ করেনি, তোর বাবাই তো করলো সবটা। কিন্তু তোকে না বানিয়ে ওকে কেন বানালো সেটাই তো আমি বুঝছি না। আমি নিজেও জানি না কিন্তু আমি জানি। কি জন্য। তোমার মায়ের সামনে তা বলা যাবে না। আমার সামনে বললে সমস্যা কি? সেটাই তো মায়ের সামনেই বলুন, কি সমস্যা ছিল আমার মধ্যে। তোমার মধ্যে অনেকগুলো সমস্যা ছিল। তুমি লোকজনের সাথে খারাপ ব্যবহার করো, তার উপর তুমি নেশাও করো। এর বাইরে যেটা হলো, থাক, আর বলতে হবে না, বুঝে গেছি আমি। তবে আমিও এর শেষ দেখে নিব, কথাটা মনে রাখবেন। এদিকে 3 দিনের দিন আকাশ ওর বাবার চেয়ারে এসে বসে। তখন অনেক রাজনৈতিক লোক এসে আকাশের সাথে দেখা করে, সবার সাথে পরিচিত হতে থাকে, সবার সাথে পরিচয় হয়ে নেয়। তবে আকাশ কালো বলে অনেকের অনেক রকম কথাও বলতে থাকে। এবার ওর চেয়ারে বসে সেই ছোটবেলার দিনগুলো ভাবতে থাকে। তাহলে সে পাকে চলুন আকাশের ছোটবেলায় আমরা ফিরে যাই 15 বছর আগে। তাহলে আপনারা ওর অতীত জানতে পারবেন 15 বছর পূর্বে। মা, আমি স্কুলে যাচ্ছি। তোর সাথে আবিরও যাবে। ও তো গাড়িতে করে যাবে, আমি তো হেঁটে যাব। এতগুলো গাড়ি তুই হেঁটে যাবি কেন? তাছাড়া তোর বাবা এই দেশের প্রধানমন্ত্রী, আর তার ছেলে হয়ে তুই হেঁটে যাবি স্কুলে? আব্বু, জীবনে বড় কিছু হতে হলে প্রথম থেকে কষ্ট করতে হয়। বাহ, এ বয়সে এতগুলো বুঝে গিয়েছিস। এইগুলো স্কুলে পড়িয়েছি। আচ্ছা, আমি গেলাম। এই বলে হেঁটে চলে আসি স্কুলে। তখন আকাশে বয়স 11 কি 12 বছর বয়স। তখন ক্লাস 6-এ পড়তো। এই সময় ক্লাসে এসে বসে, তবে কেউ আকাশের পরিচয় জানতো না। ওই সময় একটা মেয়ে আকাশের পাশে বসে। তুমি কি আমার থেকে বয়সে বড় হও? তাছাড়া তোমাকে তো আগে কখনো দেখিনি এই স্কুলে। তুমি মনে হয় ভুল করে এই ক্লাসে চলে এসেছো। এটা কি চতুর্থ শ্রেণীর ক্লাসরুম? এটা ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুম, যা তোমার থেকে 2 বছর উপরে। হাই আল্লাহ, আমি তো ভুল করে চলে এসেছি তাহলে। এখন তাহলে যাও তোমার ক্লাসে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। নাম কি তোমার? আমার নাম পারভেজ হোসেন আকাশ। আর তোমার নাম কি? আমি ইরা চৌধুরী। আচ্ছা, আমাকে আমার ক্লাসে দিয়ে আসতে পারবে? ঠিক আছে, চলো তাহলে। এরপর ইরাকে ওর ক্লাসে দিয়ে আকাশ আবারও চলে আসে ওর ক্লাসে, এসে ক্লাস করতে থাকে। এমন সময় এখন তো সবাই ভাবছেন ছোটবেলায় কেন নিয়ে এসেছি। এর কারণ হলো, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে কি হয়েছে। তবে চিন্তা করবেন না, ওদের ছোটবেলার কাহিনী তাড়াতাড়ি শেষ করে দিব। এইদিকে এইদিকে ক্লাসের টিফিন সময় হয়ে যায়। যে যার মতো টিফিন খেতে থাকে। তখন ইরা আকাশকে দেখে ওর কাছে আসে। আমার এই টিফিনটা একটু খুলে দাও। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি এসেছি একটা কারণে। কি কারণ? আম্মু অনেক শক্ত করে আটকে দিয়েছে, সেই জন্যই তো খুলতে পারছি না। আচ্ছা দাও, আমি খুলে দিচ্ছি। আকাশ ওর টিফিন খুলে দেয়। তারপর ওরা দুজন খেতে থাকে। এভাবে 1 মাস কেটে যায়। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব থাকে। তবে ইরার আকাশ এখনও বাস্তবতার সম্পর্কে তেমন কিছুই জানে না। সেজন্য ওরা নিজেরা কি করতেছে তা ওরা নিজেরাও জানে না। এভাবে প্রায় 5 মাস কেটে যায়। ওদের মধ্যে আরও ভালো সম্পর্ক হতে থাকে। তবে আবির ভিন্ন স্কুলে পড়ে, সেজন্য ও এই ব্যাপারে কিছুই জানে না। তাছাড়া আকাশের মুখটা কিভাবে কালো হলো তা তো আপনারা জানেন। সেজন্য এরপর থেকে কি হয় তা আপনাদের বলি। আকাশের মুখে এই কেমিক্যাল পড়ার 7 দিন পরে আকাশ স্কুলে আসে। তখন ইরা আকাশকে দেখতে পেয়ে ওর কাছে আসে। কি হয়েছে তোমার মুখে? এরপর আকাশ ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা কি বলবে নিজেও জানে না, কেননা ইরার বয়স তখন 9 থেকে 10 হবে। তোমার বাবা মাকে বলে ডক্টর দেখাও। ডক্টর বলেছে এই কালো দাগ আরও বাড়বে, আমি পুরো কালো হয়ে যাব। তখন তো তুমি আমার সাথে কথা বলবে না।
তুমি কালো হলেও আমি তোমার সাথে কথা বলবো। সত্যি বলছো? হুম, সত্যি বলছি। এভাবে দিন যত যেতে থাকে আকাশ ততই কালো হতে থাকে। সেই জন্য মা, ও মা, কি হয়েছে বল। আকাশকে হয় ঠিক করো, নয়তো ওকে এই বাসা থেকে বের করে দাও। এই কেমন কথা? নয়তো আমি এই বাসায় থাকবো না। ওকে তো ভাই হিসেবে আমি কখনোই পরিচয় দিব না। ওগো শুনছো, এইদিকে আসো তো। কি হয়েছে, ডাকছো কেন? তোমার বড় ছেলে কি বলে তা তো শুনে। কি হয়েছে বল। আবির তখনকার কথাই বলতে থাকে সবটা শোনার পরে। তোমার কি মত তা বলো আমাকে। আমিও চাই ওকে তুমি বাসা থেকে বের করে দাও। ওর জন্য তো কারোর সামনে মুখও দেখাতে পারি না। তাই বলে সামান্য একটা কারণে ওকে বাসা থেকে বের করে দিব? দিতে হবে। ওর তো কোনো ভবিষ্যৎ নেই। ওর স্কুলের ম্যাম আর ছেলে মেয়েরা ওকে দেখতে পারে না। ওর জন্য আমি চাই না আবিরের কোনো ক্ষতি হোক। এইদিকে আকাশ কথা শুনতে পাই। তার পরের দিন স্কুলে যাওয়ার আগে একটা কাগজ লিখে চলে আসে। তারপর ইরার সাথে কথা বলে স্কুলে এসে ইরা, আজকের পর আমাদের দেখা হবে না। কেন, তুমি কি কোথাও যাচ্ছ? আমি এখান থেকে অনেক দূরে সরে যাব, যেখানে আমাকে কেউ পাবে না। তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো? তুমি আরও অনেককেই পাবে। আমার পরিবার আমার এই কালো মুখের জন্য আমাকে সহ্য করতে পারবে না। সেজন্য আমি চলে যাব অনেক দূরে। আর ভালো থেকো। যদি কখনো আমি এখানে ফিরি, তাহলে তোমার খোঁজ নিয়ে দেখা করার চেষ্টা করব। পারলে আমাকে ভুলে যাও। এই বলে ওই দিন স্কুল থেকে সে কোথায় যে হারিয়ে গেল তাকেও আর জানে না। এরা তো আকাশের জন্য কান্না করতে থাকে। এদিকে আকাশের বাবা মা চিঠি পড়ে আকাশকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তাও পায়নি কোথাও। তবে এই 15 বছর আকাশ পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তাও ওর নিজের দেশে কখনো ফিরে আসেনি। তবে কিভাবে ওর 15 বছরটা কাটলো তা জানতে হবে না, কেননা এতে অনেক বোরিং ফিল করবেন। সেজন্য বোরিং না রেখে বর্তমানে চলুন ফিরে আসি, কেননা অতীত তো জেনেছেন কিভাবে কি হলো। কালো হয়ে যাওয়াতে কিভাবে ওর থেকে ওর বাবা মা ভাই আর স্কুলের বন্ধুরা দূরে সরে গেল। তবে বর্তমানে যদি ওর অতীত সম্পর্কে কিছু জানানো হয় তাহলে সংক্ষিপ্তভাবেই জানিয়ে দিব। বর্তমান ও নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এদিকে রহিম আকাশের কাছে আসে। আসবো কি? আঙ্কেল, আপনার অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। তারপরেও তুমি একজন প্রধানমন্ত্রী, তোমার এইটুকু সম্মান তো করতেই হবে। আচ্ছা আঙ্কেল, তো বলুন এখন কিভাবে কি করা যায়? চিন্তা করো না, সবটা আমি তোমাকে বুঝিয়ে দেব। তবে আগে তোমার ট্রিটমেন্ট করাতে হবে। অনেকে অনেক রকম কথা বলতেছে, শুধু তুমি প্রধানমন্ত্রী বলে কেউ সাহস পাচ্ছে না। তা কাউকে পেয়েছেন কি? পেয়েছি। কাল তোমাকে নিয়ে যাব, তবে তোমার পরিচয় বলা যাবে না। ঠিক আছে আঙ্কেল। ওই দিন অফিসে কাজ শেষ করে চলে আসে বাসায়। এসে দেখে ওর মা বসে আছে। তোকে আসতে কে বলেছে এখানে? আমি আসাতে কি খুশি হওনি? যদি খুশি হতাম তাহলে তো তোকে নিজেই বলতাম। কিন্তু আমি তো তোমার নিজের ছেলে। ছোটবেলায় তো তুমি নিজেই বলতে আমি দেখতে ভাইয়ার চেয়েও অনেক সুন্দর। তাহলে তুমি আমাকে এখন কেন এত অবহেলা করতেছো বলো তো? ওটা তো ছোটবেলায়, বর্তমানে তোর নিজের দিকে তুই নিজেই তো তাকাতে পারছিস না। হ্যাঁ, এটা তো আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিস আর না করিস, কালোতে হয়েছে মুখটা। তা তো হয়েছে। আচ্ছা, আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে অনেক। নিজের খাবার নিজে বেড়ে খা। এই কথাটা শুনে আকাশের খারাপ লাগে কিছুটা, কেননা এই এতগুলো বছর পরও উনি কোনো চেঞ্জ হয়নি। এই ভেবে কিছুক্ষণ পরে, ও ভালো কথা, নায়িকা তো কোনো খোঁজ নেই, তাহলে একবার নায়িকার কাছ থেকে ঘুরে আসি। এইদিকে নায়িকা। আম্মু, আম্মু, কোথায় তুমি? কি হয়েছে বল। আমাকে তো হসপিটালে যেতে হবে। তা আমি কি কোলে করে তোকে নিয়ে যাব নাকি? উফ, আম্মু, তুমি তো মায়ের চেয়ে বয়ফ্রেন্ডের মতো আচরণ করছো। তোর জন্য এটাই ঠিক আছে। আচ্ছা, আমাকে খাবার দাও, আমি বের হব। আমার জন্য রিয়া অপেক্ষা করতেছে। তুই আগে রেডি তো হবি। ঠিক আছে। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নামে, তারপর খাবার খেয়ে চলে আসে হসপিটালের দিকে। এরা হসপিটালে কেন তা আপনারা জানতে পারবেন আরও পরে, হসপিটালে এসেই। আজকেও তো লেট। কি করব যদি ঘুম না ভাগে? তোর যদি এত ভারী ঘুম হয়, তোকে যে বিয়ে করবে তাকে তো না খেয়ে থাকতে হবে।
আমি যে বিয়ে করছি না তা কি তুই ভুলে গেছিস? সামান্য একটা ছেলের জন্য তুই 15 বছর অপেক্ষা করেছিস, আর কত বছর অপেক্ষা করবি? যতদিন ওকে না পাই ততদিন। ও তো এখানে নেই, তাহলে কিভাবে খুঁজে পাবি? আমি কেন খুঁজবো? তাহলে তোকে কি খুঁজবে? ও নিজেই আমাকে খুঁজে নিবে। জানি না তোর মাথায় কি চলছে। ও কিভাবে তোকে খুঁজবে সেটাও বুঝতে পারছি না। তোকে এত কিছু জানতে হবে না, চল কাজে যাই। এদিকে ইরা নিজের কাজে যায়। তখন আকাশ ও ইরার কথা মনে পড়ে, সেজন্য রহিম আঙ্কেলের কাছে আসে। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আমি যে স্কুলে পড়তাম একবার ওই স্কুলে যেতে হবে। ওখানে কেন? আছে কিছু কারণ। ঠিক আছে, তাহলে কাল যাব। তবে যাব শুধু আমরা দুজনে, বডিগার্ড বা কাউকে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তোমার সিকিউরিটি না রেখে যাওয়া তো রিস্ক হবে। কোনো কিছুই হবে না। এ বলে পরের দিন ও স্কুলে আসে। এসে ওখানকার হেড স্যারের সাথে কথা বলতে থাকে। উনি আকাশের কথা মতো ওই বছরের রেজিস্ট্রি খাতা নিয়ে আসে। ওখানে আকাশ ছোটবেলায় ইরার নাম খুঁজতে থাকে। কয়েক মিনিট দেখার পর ইরার ঠিকানা খুঁজে পায়। ও কি এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছে, নাকি সামনে আরও পড়েছে? এখানে 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে। ওই রেজিস্টার নিয়ে আনার ব্যবস্থা করুন। অনেকক্ষণ পর রেজিস্ট্রি খাতা নিয়ে আসে। তারপর সেখান থেকে ইরার রুল আর রেজিস্ট্রেশনের নাম্বার সংগ্রহ করে, সাথে ইরার বর্তমান ছবিও। কিন্তু ওই যে চেহারা পরিবর্তন হবে তা জানে, সেজন্য কলেজ লাইফে ওর দেখতে কেমন হয়েছে তা খুঁজবে এখন। সেজন্য রহিমকে নিয়ে অফিসে আসে। আচ্ছা শোনো, এই রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার দিয়ে এর বর্তমান কোনো কিছু কি জানা সম্ভব? আমাকে একদিন সময় দিন, আমি ওই মেয়ের পুরো ঠিকানা থেকে শুরু করে সব আপনাকে দেব। ঠিক আছে, তবে তাড়াতাড়ি করবে। জি স্যার, তবে একটা কথা বলার ছিল। কি কথা বলেন? হঠাৎ 15 বছর পরে ওর খোঁজ করছেন, ব্যাপারটা কি? আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমি তাহলে খোঁজ খবর নিয়েই ফেলবো। ঠিক আছে। কিছুক্ষণ পরে কিছু রাজনৈতিক লোক আসে ওর কাছে। এসে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। স্যার, আপনাকে একবার আমাদের পার্টিতে আসতে হবে। ওখানে আসাটা কি বেশি জরুরি? আসলে ওখানে আমার কাজটা কি হবে সেটা যদি বলে দিতেন। শুধু আপনি আসবেন, চেয়ারে বসে থাকবেন, এরপর আমরা বাকিটা করব। তারপর আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, আমাদের কথাগুলো কেমন লেগেছে এইগুলো নিয়ে। আচ্ছা, আমি চলে আসব। এদিকে তখন ওখানে আবির চলে আসে। এসেই জাফরকে ওর আসার কোনো দরকার নেই, আমি আসব। তাহলে তো ভালোই হয় আমার জন্য। কিন্তু ওনার জায়গায় আপনাকে নিলে কেমন দেখাবে? ওই এতগুলো বছর তো আমি বাবার সাথে এসেছে, তাহলে আজকে সমস্যা কি? আপনি তো ছিলেন তা আমরা সবাই জানি, কিন্তু ওনাকে ছাড়া আপনার তো কোনো মূল্যও থাকবে না। ওই তুই কি বললি? অর্থাৎ আমার কোনো মূল্য নেই তোর কাছে? এই বলে জাফরের কলার ধরে। এতে জাফর অনেক রাজনৈতিক লোকের সামনে অপমানিত হয়। আকাশ অনেকবার বলার পরও কোনোভাবে আবির ছেড়ে দিচ্ছে না। পরে আকাশ এসে আবিরের হাতটা সরিয়ে নেয়। ভাইয়া, এসব কি হচ্ছে? উনি আমাদের বাবার বয়সী, ওনার সাথে এভাবে খারাপ ব্যবহার কেন করছো? তো তোর থেকে আমাকে ব্যবহার শিখতে হবে? আমি ওইভাবে বলতে চাইনি। ভুলে যাস না আমি তোর বড় ভাই। ওটা মনে রেখেছি বলেই তোমাকে মুখে বলেছি। সে যাক গিয়ে, কি কাজে এসেছিস তা বল। তুই এই চেয়ার থেকে সরে গিয়ে আমাকে এই চেয়ারে বসতে দে। বাবা যখন এই চেয়ারে আমাকে বসিয়েছে তখন কিছু একটা ভেবে তো বসিয়েছে আমাকে, সেজন্য আমি ছেড়ে দিচ্ছি না চেয়ার। এদিকে আবির অনেক রেগে যায় তখন ওখান থেকে। অন্যদিকে আকাশ বসে পড়ে আর জাফর ইকবালকে বলে দেয় ও আসবে। এইদিকে রাতে আকাশ বাড়ি ফিরেনি। কোথায় এসেছে তা ওর বডিগার্ড ছাড়া আর কেউ জানে না। পরের দিন সকালবেলা রহিম আকাশের কাছে আসে। আমি তাহলে খোঁজ খবর নিয়ে ফিরবো। এই নিন পুরো ডিটেলস, এখানে বর্তমান ঠিকানা নেই, এর বাইরের ছবি আর বাকিটা দেওয়া আছে। আকাশ ছবি হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে, কেননা এরা এখন আগের তুলনায় অনেক কিউট হয়ে গেছে, যা আকাশ দেখে প্রেমে পড়ে। এইদিকে ও আমার ট্রিটমেন্টের ব্যবস্থা কি হলো? হয়েছে, তবে একটা সমস্যা। কি সমস্যা? যে আপনার ট্রিটমেন্ট করবে সে একটা মেয়ে, এতটুকু শুনেছি। সেজন্য আপনি যদি রাজি থাকেন তাহলে আমি হ্যাঁ বলে জানিয়ে দেব। আচ্ছা, সমস্যা নেই, জানিয়ে দাও।
তা এই ছবির মেয়েটিকে খোঁজার ব্যবস্থা করো। কিন্তু এতে তো সবাই সবটা জেনে যাবে। আচ্ছা, আমি তাহলে ভেবে দেখতেছি অন্য কি করা যায়। আপনি আপাতত ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ঠিক আছে। এইদিকে রাতে ইরা বাসে ফিরে তখন ওর মা বাবা ওর কাছে আসে। ইরা, তোর কি বিয়ে করা লাগবে না বল? তোমাদের কত করে বলেছি, সময় হলে আমিই বলবো তোমাদের। সে সময় কখন হবে? একটা ছেলে তোকে বললো আর তুই সেই কথার জন্য এখনো বসে আছিস? বসে থাকবো। তুই তো ওই ছেলের নাম ছাড়া আর কিছুই জানিস না, শুধু ওর কয়টা ছবি আছে, তাও 15 বছর আগে। ওকে এখন দেখলে তো চিনতেই পারবি না। তা তো পারবো না, আমি তো অনেক চেষ্টা করেছি ওর বাসার ঠিকানা নেওয়ার জন্য, কিন্তু স্কুলে ওর কোনো ঠিকানা দেওয়াই ছিল না, শুধু ওর নাম আর বাবা মার নাম ছিল, এর বাইরে কোনো ঠিকানাই ছিল না। তাহলে ওই ছেলের জন্য কেন অপেক্ষা করবি? জানি না, তবে আর একটা বছর অপেক্ষা করব, এরপর তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই করব। সত্যি বলছি তো? হ্যাঁ, সত্যি বলছি। এদিকে পরের দিন আকাশ আর রহিম এসেছে হসপিটালে ডক্টর দেখাতে, তখন ওখানে আসে। ডক্টর আমাদের নতুন। আর বলতে হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার থেকে বয়সে বড়, সেজন্য তুমি করেই বলবেন। আচ্ছা চলুন, আপনাকে এখানকার সবচেয়ে বড় স্ক্রিন ডাক্তার দেখাবো। আমার বিশ্বাস উনি আপনার এই ট্রিটমেন্ট অবশ্যই করতে পারবে। খরচ নিয়ে আপনাদের ভাবতে হবে না। কি বলেন স্যার? আপনাকে কোনো খরচই দিতে হবে না, উল্টো আপনার যা লাগবে সব কিছুই আমরা দেব। আসুন তাহলে আমার সাথে। কিন্তু আমার পরিচয় যেন না জানে। ডক্টর একটা রুমের সামনে আসে, তারপর ওনারা তিনজনই রুমে প্রবেশ করে। আকাশ তো ডক্টরকে দেখে অবাক হয়, কেননা ডক্টর হচ্ছে ইরা। হ্যাঁ, আপনারা সত্যি শুনেছেন, ইরা হচ্ছে ডক্টর। কেননা আকাশ তো ইরার ছবি দেখেছে, কিন্তু ওর ঠিকানাটা যেটা ছিল ওই ঠিকানায় এখন আর ওরা থাকে না, সেজন্য এতদিন খুঁজে পায়নি ইরা ওই ডক্টরকে দেখে। স্যার, আপনি এখানে কেন এসেছেন? আমাকে বললেই তো আমি চলে আসতাম। আমি যাদের নিয়ে এসেছি উনি আমাদের একজন ভিআইপি লোক, ওনার ট্রিটমেন্টে কোনো কমতি যেন না হয়। স্যার, ওনার পরিচয়? ওনার পরিচয় তোমাকে এখন জানতে হবে না, তুমি শুধু ওনার ট্রিটমেন্ট সুন্দরভাবে করে দাও। ঠিক আছে স্যার, আপনি আসুন, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। স্যার তাহলে আপনি থাকুন, কোনো সমস্যা বা কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবেন। স্যার, আমিও তাহলে বাইরে যাচ্ছি। ঠিক আছে। এদিকে ওনারা বের হয়ে যাওয়ার পর আকাশ একটা বেডে শুয়ে পড়ে। ইরা কিছু মেশিন দিয়ে টেস্ট করতে থাকে, তবে ইরা একটা জিনিস খুঁজে পায় একটু পরে। আচ্ছা, এই কালো হলেন কিভাবে? আপনার মুখ ছাড়া বাকি সবই তো ফর্সা আছে, তাহলে শুধু মুখ এত কালো কেন? কোন রোগে তো এরকমটা হওয়ার কথা না, কোনো কেমিক্যাল কি পড়েছিল? যখন ছোট্ট ছিলাম তখন হয়েছিল একবার, তাও 15 বছর আগের কথা। তখন কেন ট্রিটমেন্ট করাওনি? আসলে তখন কিছু সমস্যা ছিল বলে এখন এই চেহারা ঠিক করা দরকার। আচ্ছা, চিন্তা করবেন না, আমি 6 মাসে আপনার চেহারা আমি আপনার বডির সাথে মিল করে ঠিক করে দিব। কিন্তু এর জন্য আমাকে কি করতে হবে? প্রতি 15 দিন পর পর আপনাকে এখানে আসতে হবে ট্রিটমেন্টের জন্য, আর আমি কিছু ক্রিম দিব, সেগুলো রেগুলার মুখে মেখে নেবেন। ঠিক আছে, তাই হবে। তবে একটা কথা বলার ছিল। জি বলুন। আপনি কি আগে আমার পরিচিত ছিলেন? হঠাৎ এই কথা? আপনি আমার সামনে যতক্ষণ আছেন আমার হার্টবিট কেন জানি অনেক ফাস্ট হয়ে গেল। কিরকম ফাস্ট? বুঝতেছি না। আচ্ছা, আপনি যান তাহলে, আবার ঠিক 15 দিনের দিন আসবেন। ঠিক আছে, যাচ্ছি। এদিকে আকাশ তো চলে আসে একটা মুচকি হাসি দিয়ে, বের হয়ে রহিম আঙ্কেলকে নিয়ে চলে আসে ওখান থেকে। এত খুশি কেন? আঙ্কেল, 15 বছর পরে আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছি, কথা বলেছি, ওর স্পর্শ পেয়েছি। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে আমার জন্য? তা নাম্বার বা ঠিকানা কি নিয়েছেন? এখন এইগুলো জিজ্ঞেস করাটার দরকার নেই, এইগুলো তুমি খোঁজ নিয়ে আমাকে জানাবে, ওর নাম্বার, ঠিকানা আর বাবা মার নাম। ঠিক আছে, কিন্তু আপনি যখন আগের মতো ফর্সা হয়ে যাবেন তখন কি ইরাকে সত্যিটা বলবেন? যদিও এর আগেই বুঝে যায়
তাহলে আমি আর কিছুই বলবো না। যদি না বুঝে তাহলে না হয় বলে দিব। ঠিক আছে, যা ভালো মনে করো। তাহলে খোঁজ নেওয়া শুরু করে দেন। ঠিক আছে। 5 দিন পর রহিম এসে আকাশকে ইরার ব্যাপারে সবটা জানাতে থাকে। আকাশ সবটা জেনে খুশি হয়, কেননা ইরার কোনো জামাই তো দূরের কথা, কোনো বয়ফ্রেন্ডও নেই সেই জন্য। এদিকে পরে কথা শোনার পর আকাশ একটু আপসেট হয়। কি হয়েছে, কোনো সমস্যা? বুঝতেই তো পারছেন কি সমস্যা। আমার বিরোধী দলের একজন নেতার মেয়ে, তাহলে বুঝতেই তো পারছেন কি করতে হবে এখন। একটু তো সমস্যা হবেই, তবে আমার মনে হয় উনি রাজিও হয়ে যাবে, কেননা এতে ওনারই লাভ। সেটা জানি আমি। আচ্ছা, আগে আমি ঠিক হই, তারপর সবটা বলবো। ঠিক আছে। পরের দিন আবির আসে আকাশের কাছে, এসে একটা ফাইল ওর দিকে বাড়িয়ে দেয়। এটা কিসের ফাইল? একটা প্রজেক্টের ফাইল। কিন্তু এটা দিয়ে আমি কি করব? এইখানে তোর সাইন লাগবে। কি লেখা আছে এই ফাইলে? একটা হসপিটাল বানাবো, সেই জন্য তোর সাইন লাগবে। তা হসপিটালের বাকি ডিটেলস কোথায়? ডিজাইন আর বাকি কোনো কিছুই তো নেই দেখতেছি। ওইগুলো আমি পরে লিখে নিব, তুই সাইন করে দে। ডিটেলস না জেনে তো আমি সাইন করব না। ওই তুই সাইন কি করবি, নাকি আমি উল্টো পথে যাব? উল্টো পথে বলতে? সেটা তুই কিন্তু ভালো করেই জানিস কি পথ হতে পারে। যেমন কিরকম? তোকে ছোটবেলায় একবার বের করেছি, তুই কি চাস নতুন করে আবার তোকে বের করি এখান থেকে? যা ইচ্ছে কর, এই বাসায় না থাকলে অন্য বাসায় থাকবো। তবে একটা কথা মনে রাখিস, তোর কোনো অন্যায় আবদার আমি কোনোভাবেই মানব না। সেজন্য তোর যা ইচ্ছে হয় কর, আমার কোনো সমস্যা নেই। তবে তুই এটা ভুলে যাস, আমি চাইলে তোর কি অবস্থা করতে পারি। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? ধরে নে তেমনই কিছু। তুই কি জানিস এর পরিণাম কি হতে পারে? যা কিছু হবে ওটা আমি নিজেই সামাল দিব, তা নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না। দেখা যাক তাহলে। এখন তো বুঝতেই পারছেন আবির সাথে শুরু হলো ঝামেলা, সেজন্য এরপর কি হয় না হয় তা পরে আস্তে আস্তে জানতে পারবে। 2 দিন পরে রহিম এসে আকাশের কাছে সব কিছু দিয়ে যায়, কেননা এতে ইরার ব্যাপারে সব তথ্য দেওয়া আছে। 7 দিন যেতেই আকাশ ইরার কাছে আসে। ম্যাডাম, আসবো কি? জি, আসুন, শুয়ে পড়ুন। এখানে আমি ট্রিটমেন্ট শুরু করছি। আচ্ছা, পরবর্তীতে কোনো সমস্যা হবে না? সমস্যা হলে আমি তো আছি, তাছাড়া এখন শুয়ে পড়ুন। এদিকে আকাশ শুয়ে পড়ে, ইরা ট্রিটমেন্ট করতে থাকে। তবে এর মাঝে ইরা এমন এক কথা বলে যা আকাশের শুনতেও ভালো লাগে, কিন্তু আকাশ এটা বুঝতে পারছে না এরা কি সবার সাথে এরকমই কথা বলে নাকি শুধু আকাশের সাথেই বলে, তা বুঝতে পারছে না। 1 ঘন্টা পরে এবার উঠে পড়ো, আর এই ক্রিম প্রতিদিন 2 থেকে 3 বার করে দিবে, আবার 7 দিন পরেই আসবে। ঠিক আছে, তাই হবে। ওখান থেকে বের হয়ে আসে। পরদিন একটা কাজে রফিক চৌধুরী আসে আকাশের কাছে। যদিও প্রথমে আকাশ চিনতে পায়নি। স্যার, আসবো কি? জি আসুন, আর বসুন এখানে। কি সমস্যা বলুন? ধন্যবাদ স্যার। আসলে আমি এসেছি একটা কাজের ব্যাপারে। কীরকম কাজ বলুন? কাজ বলতে আমি একটা হসপিটাল করব। ওই হসপিটাল করার জন্য একটা সাইন লাগবে। কিন্তু আপনি তো... ঠিক ধরেছেন, কিন্তু বিরোধী দল বলে কি আমার কোনো স্বাধীনতা নেই। ব্যাপারটা তা কিন্তু না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, আপনি এই প্রজেক্ট রেখে যান এখানে, আমি ইঞ্জিনিয়ারকে এই বিষয় জানাবো। যদি সব কিছু ঠিক থাকে আমি সাইন করে দেব। তাই এই কাজটা করতে কতদিন লাগবে? দেখুন, আমি তো ইঞ্জিনিয়ারের কাছে পাঠাবো, সে দেখে জানাতে জানাতে 3-4 দিন তো লাগবেই। সব কিছু মিলিয়ে 7 দিন লেগে যাবে। আচ্ছা, আমি 7 দিন পরে আসব। জি আসুন তাহলে। রফিক চৌধুরী যাওয়ার পর ওখানে জাফর ইকবাল চলে আসে। সে আবার রফিক চৌধুরীকে দেখতে পায়, সেজন্য রুমে আসে। স্যার, উনি এখানে কেন? এসেছে একটা কাজে, তাই এবার বলুন আপনার কি কাজ? আমাদের পার্টির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, যদি আপনি এসে একটু সমাধান করে দিতেন। কিন্তু আমার কথা কি ওরা কেউ মানবে? কি যে বলেন না স্যার, আপনার কথাই তো পুরো দেশটাই শুনবে, সেখানে এরা তো শুনবেই। কিন্তু ঝামেলা কি নিয়ে? এই তো লোক ভাগাভাগি নিয়ে। ডিটেলস বলুন আমাকে। জাফর ডিটেলস বলতে থাকে। সবটা শোনার পরে যা বোঝার বুঝতে পারে। এদিকে জাফর বের হয়ে চলে আসে আবিরের কাছে।
কাজ কি হয়েছে? জি স্যার, হয়ে গেছে, কিন্তু ওই দিন কি করবেন? ও যে অযোগ্য এটাকে প্রমাণ করব, তারপর বাকিটা দেখব। কিন্তু ও যদি কোনোভাবে কাজটা করে ফেলে তখন কি করব? ও সেটা পারবে না। যদি পেরেও যায় তাহলে পরবর্তীতে ওকে আমি অন্য লাইনের মাধ্যমে ঠিক করব। সেটা আবার কীরকম? তা নিয়ে তোমাকে এখন ভাবতে হবে না, তুমি শুধু আমার দেওয়া কথা অনুযায়ী কাজ করবে। ঠিক আছে স্যার। এদিকে ইরার বাবা বাসায় আসে, তবে ওনার মুখে একটু চিন্তা তো আছে। সেই চিন্তাগুলোই ইরা আর বাকিদের বলে ওনারা শোনার পরে। আচ্ছা বাবা, হসপিটাল করাটা কি বেশি জরুরি? হসপিটাল তো আমি তোর জন্য করব। সেখানে তুই লোকদের সেবা দিবি, দেখতেও তো ভালো লাগবে। কিন্তু কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা বলতে প্রধানমন্ত্রীর কাছে দিয়ে এসেছি, উনি তো বলল 7 দিন লাগবে। কিন্তু আমি জানি এটার রেজাল্ট উনি 1 মাসেও দিতে পারবে না। কেন পারবে না আব্বু? সবগুলো একই রকম। তাছাড়া আমরা তো বিরোধী দলের লোক, আমাদের কাজ হবে কি না সেটাও তো বোঝা অনেক বড় একটা বিষয়। আচ্ছা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? আব্বু আম্মু, আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, তুই তাহলে রাজি আছিস? রাজি আছি, তবে আমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তোর আবার পছন্দ আছে? আগে তো বলিসনি। পছন্দ হয়েছে 7 থেকে 10 দিন হলো, তবে বিয়ে করব ঠিক 7 মাস পরে। তা ছেলে কি করে? ছেলে কি করে তা আমি জানি না, তবে যখন আমি সবটা জানতে পারবো তখন তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আমিও দেখি এর ভেতরে হাসপাতালের কাজটা শুরু করে দিতে পারি কিনা। ঠিক আছে, দেখো তাহলে। 2 দিন পরে আকাশ আসে জাফরের ওখানে। চারিদিকে অনেক কড়া সিকিউরিটি। ভিতরে আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দেয়। সালাম নিয়ে চেয়ারে বসে পড়ে। এরপর এক এক করে সবাই নিজেদের কথাগুলো বলতে থাকে। সবটা শোনার পরে। তাহলে এটাই আপনাদের সমস্যা? জি স্যার, এটাই সমস্যা। আচ্ছা, তাহলে একটা কাজ করো। কি কাজ? তোমাদের মধ্যে যারা এই পার্টিতে থাকতে চাও না তারা অন্য পার্টিতে যেতে পারো। এর জন্য কারোর কোনো সমস্যাও হবে না। তবে একটা কথা শুধু মাথায় রাখবে, তোমরা যার পার্টিতেই যাও না কেন, কেউ ওই পার্টিতে এসে কোনো ঝামেলা কিন্তু করতে পারবে না। সেটা না হয় করব না, কিন্তু আরও কি সমস্যা আছে? বলে ফেলো। আমরা যদি দল চেঞ্জ করি তাহলে তো আগে যে দলে ছিলাম তারা নতুন করে আমাদের নামে অপরাধ বা জেলে ঢুকিয়ে দেয়। তেমন কিছু হলে আমি তো আছি। তার চেয়ে বড় কথা হলো, যদি তোমরা কোনো দোষ না করে থাকো অথচ তোমাদের ওই কেসেই আটকানো হয়েছে, তাহলে আমি তোমাদের কথা দিলাম তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। ধন্যবাদ স্যার, এতটুকু সাহায্য করলেই হবে। কিন্তু তোমরা দল কেন চেঞ্জ করতেছো? আসলে একটা দলে বেশি বছর থাকলে তারা বাতিলের খাতায় ফেলে দেয়, সেজন্য। বুঝতে পেরেছি। তা আমি তাহলে এখন আসি। আমার কথাটা মাথায় রাখবে সবাই। যদি কারোর কোনো আপত্তি থাকে আমার কথায়, তাহলে সে জানাতে পারো। আমাদের আর কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এদিকে ওখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে আবির যা ভেবেছিল তার কোনো কিছুই হলো না। এতে তো আবির আরও রেগে যায়। অন্যদিকে আকাশও কম না, কিভাবে কোন ভাগ দিয়ে বের হতে হবে তা ভালো করেই জানে। রহিম তো আকাশের কথাই অনেক খুশি হয়। সত্যি অনেক ভালো কথাই বলেছেন। আচ্ছা, পরবর্তী তারিখ কখন? ডক্টর দেখাতে হবে। 1 দিন পরে। 1 দিন পরে ডক্টর দেখাতে থাকে। এরা আবারও ট্রিটমেন্ট করতে থাকে। এখানে 3 মাস কেটে যায়। এরা আগের তুলনায় আকাশের কাছাকাছি একটু ঘেঁষাঘেঁষি করতে চেষ্টা করতে থাকে। আকাশ ভালোই বুঝতে পেরেছে, কিন্তু আকাশও দূরে থাকে, কেননা আকাশ চায় না এরাকে এত তাড়াতাড়ি সত্যগুলো বলে দিতে। এদিকে আকাশের এত পরিবর্তন দেখে কিরে, কাজের থেকেও পার্লারে বেশি যাওয়া হচ্ছে মনে হচ্ছে। কি করব বলো? কালো বলে যাকে বের করে দিয়েছো তাকে তো ঠিক হতে হবে, তাই না? তাই বলে এতগুলো বছর ধরে কেন চিকিৎসা করালি না? এই বাড়িতে কখনো ফিরবো সেটা তো ভাবিনি, তাই আর চিকিৎসারও করাইনি। সেই জন্য এখন চিকিৎসা করাচ্ছি, সে ভালোই তো, কিন্তু সে আগের ফর্সা মুখটা কি হবে? চেষ্টা করে দেখি। তাছাড়া যতটুকু ফর্সা হয়েছি এটাও কম কিসের। তাও ঠিক, দেখ কি হয়। এদিকে আরও 2 মাস কেটে যায়। আকাশের মুখ থেকে পুরোপুরিভাবে কালো দূর হয়ে যায়।
এবার শুরু হয় ওর শরীরের ফর্সার সাথে মুখের ফর্সাটা মিল করা বাকি। সেজন্য ইরা ওকে বলে, অবশেষে তোমার মুখটা ঠিক হলো, তবে এখন হবে আসল ট্রিটমেন্ট। তোমার বডির সাথে মুখের ফর্সা একরকম করতে হবে, সেই জন্য শেষ একটা টেস্ট করব, এরপর ক্রিম দিব। ক্রিম কি এখানে ইউজ করব নাকি আমার বাসায় আগের মতো? এই ক্রিমটা এখানে ইউজ করতে হবে, কেননা প্রতি 7 দিন পরীক্ষা করে প্রতি 7 দিন পর আলাদা আলাদা ট্রিটমেন্ট। একবার মুখ ঠিক হয়ে গেলে তুমি আর মুখে কিছু লাগাতে পারবে না। আচ্ছা তাই হবে, তবে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি কি সবার সাথেই এরকমভাবে মিশে কথা বলেন নাকি শুধু আমাকে দেখেই এরকম করতেছেন? সত্যি কথা বলতে এর উত্তরটা তোমাকে আমি শেষ ট্রিটমেন্টের সময় বলবো। আচ্ছা একটা কথা বলার ছিল। কি কথা বলো? আপনি কি আমাকে কোনোভাবে চেনেন? আমি কি করি, কোথায় থাকি, এইসব? দেখো, আমি শুধু তোমার নামটা জানি, এর বাইরে আমি কিছুই জানি না। এ কেমন মেয়ে রে বাবা, দেশের প্রধানমন্ত্রীকেই চেনে না এই মেয়ে? ও ও কি টিভি বা মোবাইলে কি আমাকে কখনো দেখেনি? আমার তো মনে হয় দেখেনি কখনো। যদি দেখতো তাহলে এত সাহস তো পেত না। কি ভাবছো এত? আচ্ছা, এখন তুমি বাসায় যাও, সাবধানে যাবে। ওখান থেকে চলে আসে। এদিকে আরও 21 দিন পার হয়ে যায়। এরপর বাকি একবার ট্রিটমেন্ট করা বাকি আছে, সেজন্য ওই দিন আকাশ ওর প্রস্তুতি নিয়ে আসে। আপনাদের তো বলা হয়নি, রফিক চৌধুরী যে ইরার বাবা হয় তা আকাশ জানে। তাছাড়া ইরার বাবা ইরার জন্য হসপিটাল যে বানাবে সেটা জানার পরে আকাশ সাইন করে দেয়। ততক্ষণে হসপিটালের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে আপনাদের জানাতে ভুলে গেছি, আসলে ভেবেছিলাম এত ছোটোখাটো বিষয় না জানানোই ভালো, তবে পরে ভেবে দেখলাম নয়তো একদল লোক এসে এটা নিয়ে কথা শোনাতে থাকবে, সেজন্য আগে সবটা বলে দিলাম। এদিকে হসপিটালে আজকে ইরাকে দেখে আকাশ তো রীতিমতো অবাক হয়। আজকে শাড়ি কেন? তোমাকে দেখানোর জন্যই পরেছি। বলো তো কেমন লাগছে আমাকে? সত্যি বলতে অনেক সুন্দর লাগতেছে। মন চায় সারা জীবন এভাবে দেখতেই থাকি। আমিও সেটাই চাই আকাশ। কিন্তু আমাকে দেখানোর আগে তো অন্য পেশেন্টরাও দেখেছে। জি না, আমি আজকে কোনো পেশেন্ট দেখিনি, সব কিছু ক্যান্সেল করে রেখেছি আমি। কিন্তু কেন তা কি জানতে পারি? আগে তোমার ট্রিটমেন্ট শুরু করি, তারপর বলবো। ঠিক আছে। এইদিকে আকাশও প্রস্তুত ইরার ট্রিটমেন্ট শেষ করে হাত ধুয়ে আসে। এদিকে ওয়াশরুম থেকে বের হবে, তখনই দেখে আকাশ হাঁটুকে বসে আছে একটা ডায়মন্ডের রিং, অন্য হাতে ফুলের তোড়া। আই লাভ ইউ ইরা, আই লাভ ইউ ইরা বটি, অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথাটা বলে সামনে তাকিয়ে দেখে ইরার হাতেও ফুলের তোড়া আর অন্য হাতে একটা ঘড়ি, যা ইরা ওয়াশরুমে রেখেছিল যেন আকাশকে না দেখতে পায়, যেন আকাশ না দেখতে পায়। সেজন্য দুজন দুজনকে এমনভাবে দেখবে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। দুজন দুজনকে দেখে থেমে যায়। তখনই ইরা, আই লাভ ইউ টু আকাশ অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর এরা আকাশকে ফুল দিয়ে হাতে ঘড়ি পরিয়ে দেয় আর আকাশও ফুল দিয়ে আঙ্গুলে রিং পরিয়ে দেয়। তুমি আমাকে চিনলে কি করে? তুমি কি করে বুঝলে আমি তোমাকে চিনতে পেরেছি? তাছাড়া তুমি তো আকাশকে ভালোবাসতে, তাহলে এতগুলো বছর অপেক্ষা করার পরে না জেনেই হ্যাঁ বলে দিলে? তুমি ছাড়া আমাকে ইরাবতী বলে কেউ কখনো ডাকেনি। সেই ছোট্টবেলায় তুমি আমাকে এই নামে ডাকতে, কিন্তু তুমি কি করে আমাকে চিনলে সেটা তো আমি জানি না। তবে তুমি যেদিন প্রথম আমার কাছে এসেছো আমি তোমাকে সেই দিনই চিনতে পেরেছি। তোমার কানে একটা তিল আর ঠোঁটের তিলটা দেখেই আমি চিনতে পেরেছি। তারপর তোমাকে দেখার পরে আমার হার্টবিট এত ফাস্ট হলো, যা প্রিয় মানুষটাকে দেখার পরই হয়। সেই জন্য তোমার এত কাছাকাছি এসে তোমার ট্রিটমেন্ট করতাম, নয়তো আমি ঠিকমতো কাজের বাইরে কোনো ছেলের হাত তো দূরের কথা, চোখের দিকেও তাকাই না কখনো। তুমি চিনলে কি করে? বাবার মৃত্যুর পরে আমি এই দেশে আসি, তারপর তোমার খোঁজ নেওয়া শুরু করি। এক এক করে তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে তোমার সম্পর্কে সব ডিটেলস আমি বের করি। যখন ভেবেছি তোমার সাথে দেখা করব,
পরে ভাবলাম নিজের মুখটা আগে ঠিক করি, সেজন্য তোমাকে এখানে এসে যে আমি পাবো তা নিজেও ভাবতে পারিনি। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু খোঁজ নিলে কি করে? তুমি কি জানো আমার পুরো পরিচয়? না তো। আমার বাবা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, সেজন্য আমি চাইলে তো একদিনেই খোঁজ নিয়ে নিতে পারি। তোমার বাবা যে প্রধানমন্ত্রী ছিল এটা তো আমি জানতামই না। জানতে পারোনি? এতে ভালোই হয়েছে। কিন্তু একটা কথা, যদি তুমি আমাকে খুঁজে না পেতে তাহলে কি করতে শুনি? সারা জীবন কি তুমি বিয়ে না করেই পার করে দিতে? তুমি নিজেও তো বিয়ে করনি, তাছাড়া আমার বিশ্বাস ছিল, তবে শেষমেশ তোমাকে আমি নিজের করে পেয়েছি, এটাই তো অনেক। এখন শুধু তোমাকে নিজের মতো করে কাছে পেলেই আমি খুশি। তাহলে চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। আচ্ছা চলো। ইরা আকাশকে নিয়ে ওর বাবার কাছে আসে। ইরার বাবা তো আকাশকে দেখে চমকে যায়। আরে স্যার, আপনি এই গরিবের বাসায়? এসেছি একটু কাজে। বাবা, তুমি কি ওকে চেনো? চিনি না মানে? তাছাড়া তুই ওনাকে তুই করে বলছিস কেন? কেননা ও তোমার মেয়ের জামাই আর আমি ওকেই বিয়ে করব। স্যার, আমার মেয়ে না বুঝে আপনাকে... এখানে ওর কোনো দোষ নেই। আসলে আমরা দুজনকে সেই ছোট্টকাল থেকেই পছন্দ করতাম। আসলে স্যার, আমি কিছুই বুঝতে পারিনি। আকাশ ওনাকে ছোটকালের কাহিনীগুলো বলে, সাথে এই 6 মাসের কাহিনী, সবটা উনি শোনার পরে। সত্যি স্যার, আপনার মতো লোকের বউ হবে আমার মেয়ে, এ তো সৌভাগ্য আমার মেয়ের জন্য। আব্বু, তুমি আকাশকে এত সম্মান করেছো কেন? স্যার, ইরা কি জানে না? না, এরা এখনো জানে না কিছু। ওই, আমি কি জানি না বল। বলে দেব কি? তাড়াতাড়ি বলো। ইরা, ও হচ্ছে আকাশ। এছাড়া ও হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। ইরা তো কথাটা শুনে অবাক হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ তো মুচকি মুচকি হাসতে থাকে। ইরা তো দৌড়ে এসে আকাশের বুকে কিল ঘুষি মারতে থাকে। ইরা, কি বলছিস? ওর সিকিউরিটি দেখলে তোকে এখনই গুলি করে দিবে। গুলি কেন করবে? একজন প্রধানমন্ত্রীর গায়ে হাত তুললে সিকিউরিটি তো বসে থাকবে না, সরাসরি গুলি করবে। কি বলো আব্বু? যদি তুমি হাত দাও? আমাকেও গুলি করে দিবে, কিন্তু গুলি করার আগে ও যদি বাধা দেওয়ার সময় পায় তাহলে কিছুটা রক্ষা পাবে। তাহলে তো ওর সাথে বাইরে যেতেও সমস্যা হবে। সমস্যা নেই, দুজনে যাব ঘুরতে, তবে আমি ছদ্মবেশে থাকবো। তোমার মা আর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবে না? তুমি কি ভুলে গেছো? কি ভুলে যাব? যেখানে ওনারা আমাকে ছোটবেলায় বের করে দিয়েছে, সেখানে তোমাকে কি আমার পরিচয় করিয়ে দিব বলো? তখন তুমি কালো ছিলে বলে এরকমটা করেছে, কিন্তু এখন তো তুমি আগের মতো ঠিক হয়ে গেছো, এখন তো সমস্যা হবে না, তাই না? আমি তো চাই না সেগুলো। যারা খারাপ সময় আমার দিকে তাকায়নি, সেখানে এখন তো প্রশ্নই ওঠে না। তাছাড়া আমি তোমাকে নিয়ে আলাদা একটা বাড়িতে থাকবো। অলরেডি কাজ প্রায় শেষ হয়ে এসেছে, কেননা আমি অনেক লোক লাগিয়েছি। সেজন্য আর 2-3 মাসে ঠিক হয়ে যাবে সবটা। তারপর আমি তোমাকে নিয়ে ওই বাসায় চলে যাব। সবই বুঝেছি, কিন্তু তারপরেও ওনাদের সাথে একবার পরিচয় করিয়ে দিবে তো? সেটা তো দিবই, তবে আরও পরে। বড় ভাই আমার দিকে আগের মতো শত্রুর মতোই দেখে। কিন্তু এরকম হলে স্যার... আঙ্কেল, আমাকে নাম ধরে ডাকবেন। তাছাড়া আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে, সেজন্য আমাকে নাম ধরেই ডাকবেন। তবে যখন আমি আমার অফিসে থাকব, তখন স্যার বলতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এত দূর যখন এসেছেন তখন খেয়ে যাবেন। আমি তাহলে সিকিউরিটিদের বলে দিচ্ছি, ওরা রেস্টুরেন্টে খেয়ে নিবে তাহলে। আচ্ছা, তাহলে বলে আসো। আকাশ রহিম আঙ্কেলকে বলে সিকিউরিটিদের যেন রেস্টুরেন্টে খেয়ে নেয়। উনি রহিম আঙ্কেলকে নিয়ে ভিতরে আসে। আঙ্কেল, ওনাকে তো চেনেন। এক কথায় রাজনীতিতে উনি আমার একমাত্র লোক, যাকে আমি বিশ্বাস করি। জানি আমি। তোমার ভাই কিন্তু তোমার পেছনে যেভাবে পড়েছে তোমার ক্ষতি করে দিবেই। আমি প্রস্তুত আছি, তাছাড়া কিছুই পারবে না। শুধু আপনারা আমার পাশে থাকলেই হবে। কিন্তু আমি তোমার হয়ে কথা বললে, একে তো আমার পার্টির লোক, তার সাথে তোমার ভাই তো ঝামেলা করবেই। কিন্তু এটার তো একটা সমাধান আসতে হবে। আকাশ, আমি একটা কথা বলবো কি? জি আঙ্কেল, বলেন।
রফিক, তুমি রাজনীতি থেকে অবসর নাও। এটা আকাশের জন্য ভালো, তোমার জন্যও ভালো। তাছাড়া আকাশ থাকতে তোমার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, আর প্রশাসনকে বলে দিলে তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু আবির যদি ক্ষতি করার জন্য প্রশাসনের লোক দিয়ে... আপনি অবসর নিয়ে নেন পুরোপুরিভাবে। আমি আপনার বাড়িতে 5 জন সিকিউরিটি রেখে যাব, যারা 24 ঘন্টা থাকবে এখানে। যদি আপনার উপরে কোনো প্রশাসনের লোক আসে তাহলে ওরা সামলাবে, নয়তো আমি ইরাকে নিয়ে যে বাসায় উঠে যাব সে বাসায় আপনারাও আসুন, তাহলে কিন্তু সব দিক দিয়ে ভালো হবে। কি শুরু করলে তোমরা? এখন কি এইগুলো ভাবার সময়? এরা রাজনীতি অনেক কিছু আগেই ভাবতে হয়, নয়তো পরে পস্তাতে হয়, নয়তো এখানে একটা ভুলের জন্য অনেক বড় মাসুল দিতে হবে। উফ, আমি এসব কিচ্ছু বুঝি না। তোমরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নাও কি করা যায়। সেজন্য আঙ্কেল, আপনি 1-2 দিনের ভেতরে পার্টি থেকে অবসর নিয়ে নিন। এর ভেতরে আমি তো আছি। কিন্তু আমি যদি পার্টি থেকে এখন বের হয়ে যাই, তাহলে তো সবাই যদি জিজ্ঞেস করে কেন বের হয়ে যাচ্ছি, তখন তো সমস্যা অনেক বেশি হবে। কিচ্ছু হবে না, বলবেন আপনি কাজ থেকে বিরত থাকতে চেয়েছেন, এর বাইরে কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, তা তোমার ভাই আর মা ওনাদের নিয়ে এসো, কথা বলে সবটা ঠিক করি। ওনারা তো আমাকে দেখতেও পারে না, সেজন্য ওনাদের ছাড়াই সবটা করতে হবে। ঠিক আছে, তাই হবে। এইদিকে আকাশ আর ইরা তো অনেক খুশি হয়ে যায়, কেননা ওদের এতগুলো বছরের সাধনা আজকে সফল হলো। 7 দিন পর আকাশ ফিরে আসে ইরার বাসায়। তুমি এখন এলে যে? আমাদের বিয়ের 3 তারিখ ঠিক করার জন্য এসেছি। তোমার কথা মতো আমি দল থেকে সরে এসেছি। এবার যদি কোনো ঝামেলা হয় তা তুমি সামলে নিও। জি, তাই করব। সেজন্য এখন বিয়ের তারিখ ঠিক করে নিব। বিয়ে হবে 1 মাস পরে। 1 মাস পরে কেন? আচমকা আপনি দল থেকে বের হলেন, আর আমিও আপনার মেয়েকে বিয়ে করতেছি, এটা সবাই কিন্তু একভাবে দেখবে না। সেজন্য এখন বিয়ের তারিখ ঠিক করে নিব। আপনি চাইলে এখনই বিয়ে করে ফেলতে পারি, তাহলে 1 মাস পরে অনুষ্ঠান করতে পারবো। তাহলে বিয়ে করে নেই, পরে যখন আস্তে আস্তে সবাই জানতে পারবে তখন না হয় একটা ব্যবস্থা করে নিতে পারবো। আঙ্কেল, আপনি তাহলে কাজী ডেকে আনুন। 1 ঘন্টা পরে কাজী আনা হলো। কাজী ওদের বিয়ে পড়িয়ে চলে যায়। বিয়ে হওয়ার পরে কিছুক্ষণ ওই বাড়িতে থেকে যায়। এদিকে সন্ধে হয়ে আসে, ওর বাসায় কিছু লোকও আসে। কি ব্যাপার, ওনারা কেন ভিতরে আসলো? ওদের আমি আসতে বলেছি। তুমি কেন আসতে বললে? বাহারে, আমাদের তো আজকে বাসর রাত, তাই না? তাই বলে অনুষ্ঠান যখন করব তখন তো হতে পারতো। জি না, লেট করে লাভ নেই। তাছাড়া বিয়ে তো হয়েই গেছে আমাদের, তাহলে এত ভয় পাচ্ছ কেন শুনি? তোমার বাবা মা যদি জানতে পারে কি হবে ভেবে দেখেছো? ওনারা দুজনেই জানে। হায় আল্লাহ, তোমার দেখি একটুও লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এই শোনো, আমি এখন তোমার বউ, তাই এগুলো বলবে না, বুঝলে? এখন তুমি শপিং মলে যাও, তোমার শেরওয়ানি আর বাকি জিনিসগুলো কিনে নিয়ে এখানেই আসবে। ঠিক আছে, যাচ্ছি। রহিম আঙ্কেলকে নিয়ে শপিংয়ে আসে, এসে শেরওয়ানি কিনতে থাকে। এদিকে আকাশকে এখন সবাই চিনে, সেজন্য ওকে এভাবে শপিং মলে দেখে কি করবে বুঝতে পারছে না। অনেকে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। তাও কিনে বাসায় আসে ইরার। এইদিকে রাত 11টায় ইরা ওর রুমেই তৈরি হতে থাকে। অন্যদিকে আকাশ ড্রয়িং রুমে আছে, কেননা ইরা রেডি হয়ে বললেই আকাশ রেডি হয়ে নিবে, কেননা ছেলেদের এমনিতে রেডি হতে অনেক কম সময় লাগে। এদিকে আকাশের শেরওয়ানির খবর অনেক চ্যানেলে দেখাচ্ছে, এক একজন তো এক এক রকম কথা বলা শুরু করেছে। আকাশ এখন কি করবে? চিন্তা করবেন না বাবা, আমি সামলে নেব। এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাই হবে। কিন্তু তুমি তো জানো মিডিয়ার লোকেরা যা না তা বলতে থাকে। সেসব কিছু জানি আমি, তবে ওরা যদি কখনো আমাকে প্রশ্ন করে আমি সরাসরি তা জানিয়ে দিব। দেখিও এটা নিয়ে আবার যেন কোনো ঝামেলা না শুরু হয়। আচ্ছা, সমস্যা নেই, আমি আমার মতো করে সামলে নেব। সেটাই করিও, কোনোভাবে এখন বলা যাবে না যে তুমি বিবাহিত। ঠিক আছে, বলবো না। কিছুক্ষণ পর আকাশকে কল দিয়ে রুমে আসতে বলে, সেজন্য আকাশ রুমে এসে রেডি হয়ে নেয়। তাও 2 মিনিট সময় লেগেছে তা দেখে। 2 মিনিটে তুমি রেডি হয়ে নিলে? এই যে ম্যাডাম, ছেলেদের অনেক কম সময় লাগে বুঝলে। বুঝেছি, আর এত গুণ গাইতে হবে না।
তা যা বলার জন্য ডেকেছি। দেখো তো আমাকে কেমন লাগতেছে। হুম হুম। তোমাকে তো অনেক সুন্দর লাগছে, একদম রূপকথার পরীদের মতো লাগছে। কথাটা শুনে ইরার মুখ অনেকটা লাল হয়ে যায় লজ্জায়। ইরা কি বলবে বুঝতে পারছে না। লজ্জায় আকাশকে জড়িয়ে ধরে, আচমকা জড়িয়ে ধরতে আকাশ পড়ে যায়। এতে ইরাও নিচে পড়ে যায়, তবে তাও খাটের মধ্যে। ব্যাপারটা কি বলো তো, একেবারে খাটে এনে ফেলে দিলে। আমি তোমাকে জড়িয়ে ধরেছি শুধু, কিন্তু টাল সামলাতে না পেরেই তো এরকমটা হলো। বুঝি বুঝি, সবই বুঝি আমি। কচ্ছু বোঝো তুমি। যদি বুঝতে তাহলে এত দেরি করতে না কি। হুম। কথাটা বলা মাত্রই শুরু হয়। থাক, এই নিয়ে আপনাদের জানতে হবে না, কেননা কারো ব্যক্তিগত বিষয়ে না জানানোই ভালো হবে আমাদের জন্য। সকালে উঠে গোসল করে নাস্তা করে নেয়। এরা, আমি তাহলে অফিসে গেলাম। যখনই ফ্রি হবে আমাকে কল দিও। তুমিও সাবধানে থাকিও। ঠিক আছে, থাকবো সাবধানে। আকাশ চলে আসে ওখান থেকে। এদিকে আকাশ অফিস শেষ করে। এখানে অনেকে অনেক রকম কথা বলতে থাকে। সবটা শোনার পর অনেকটা বুঝতে পারে। কিন্তু স্যার, আপনি নিজে কেন শেরওয়ানি কিনতে গেলেন? কি বলতে চাইছেন আপনি, স্পষ্ট করে বলুন। না মানে, আমি বলতে চেয়েছি আপনি চাইলে তো অন্য কাউকে দিয়ে সহজে এটা করে নিতে পারতেন। দেখুন, আমার ব্যক্তিগত কাজে এরকম হস্তক্ষেপ করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। স্যার, আমি তো কিছু বলছি না, এটা নিয়ে তো মিডিয়ায় অনেক তোলপাড় শুরু হয়ে গেল। বুঝতে পেরেছি, সেসব নিয়ে আমি এখন আর কিছু ভাববো না। ঠিক আছে, যা ভালো মনে করেন। রাতে আকাশ ওর বাসায় ফিরে, তবে ওর মায়ের কাছে আসে। কিছু বলার থাকলে বলো। আমি এসেছি এখানে তোর সাইন নেওয়ার জন্য। কিসের কাগজ এটা? আমাদের যে সম্পত্তি আছে সব তোর ভাইয়ের নামে করে দেওয়ার জন্য। সব যদি ভাইকে দিয়ে দাও, তাহলে আমি তো পথের মধ্যে থাকবো নাকি? তুই তো এখন প্রধানমন্ত্রী, তুই নিজে চাইলেই তো এখন অনেক কিছুই করতে পারিস। তাই বলে সব কিছু ভাইয়াকে দিয়ে দিবে তুমি? ওকে দিয়ে সমস্যা কি? তুই যে জায়গায় আছিস, তুই চাইলেই তো এরকম 10 থেকে 12টা বাড়ি নিজেই তৈরি করে নিতে পারিস। আচ্ছা, পেপারগুলো দাও, আমি আগে পড়ে দেখি। এই নে, পড়ে দেখ। কিছু পেপারগুলো দেখাতে থাকে। পেপার পড়ে সাইন করে দেয়, কেননা এখানে শুধু সম্পত্তির কথা উল্লেখ আছে, এর বাইরে ব্যাংকে যা কিছু আছে সেগুলো নেই, তাই সাইন করে দেয়। তাছাড়া আকাশে তো একটা বাড়ি বানানো শেষ, ও করে ফেলে। এই বাড়িতে থাকলেই বা কি, আর না থাকলেও বা কি। এদিকে সে পেপার এনে আবিরের হাতে দেয়। এই নে তোর কাগজ। ও কি সাইন করে দিয়েছে? সাইন না করে আর কোনো উপায় আছে কি ওর হাতে? সত্যি মা, তুমিও পারো বটে। তাও কি এখন থেকে এই বাড়িতেই থাকবে? এখানে থাকলে কি সমস্যা হবে? সমস্যা বলতে একটু তো হবেই। কি রকম সমস্যা? আমি যে চাই না ওর এই বাড়িতে থাকুক। তাহলে কি ওকে চলে যেতে বলবো? এখন না। তাহলে কখন? সময় হলে আমি তোমাকে বলবো। এখন যদি বলে দিই তাহলে বুঝবে। ওর থেকে বাড়ি কেড়ে নিয়ে ওকে বাহির করে দিচ্ছি আমরা। বিষয়টা তো সত্যিই ভাবনার বিষয়। একটা কথা তোমাকে বলার ছিল। কি কথা বল আমাকে। কয়েকটা মাস ধরে ও তেমন অফিসে থাকে না, বাসায়ও তো মাঝে মাঝে আসে, কিন্তু ও কোথায় যায় কিছুই তো বুঝতে পারছি না। ও যা ইচ্ছে করুক, তাতে আমাদের কি? কিন্তু ও কি করতেছে আর কি করতে চাইছে এটাই আমাদের জানতে হবে। কিন্তু কিভাবে কি জানবি? ও তো কোনো কিছু বলেও না। আমি দেখি কি করা যায়। অন্যদিকে 2 দিন পরে এরাও নতুন হসপিটালে আসে উদ্বোধন করার জন্য। এখানে আকাশ আসে সেটা নিজ হাতে উদ্বোধন করতে। এতে অনেক রকম কথা বলতে থাকে। তাও কারো কোনো কথার দিকে না শুনে উদ্বোধন শুরু করে ফেলে। এরপর শুরু হয় ভিতরে মিলাতার বাকি কাজকর্ম। এই হসপিটাল উদ্বোধন নিয়ে সবাই নিজেদের মধ্যে অনেক রকম মন্তব্য করতে থাকে। এখানে কাজ শেষ করে চলে আসে অফিসে। ওখানে আসার পরে স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলুন। স্যার, আপনি কেন এরকম ছোটখাটো হসপিটাল উদ্বোধন করতে যান? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? স্যার, আমি ওইভাবে বলিনি কথাটা। তাহলে আমি কি করব না করব তা কি আপনার থেকে আমাকে শিখতে হবে? আমি কোথায় আর আপনি কোথায়? যখন তফাৎ ঠিকই বুঝতে পেরেছেন, তখন কথাগুলো সেভাবেই বলবেন। জি স্যার, আর ভুল হবে না। আমি তাহলে চলি স্যার।
এখান থেকে বের হয়ে আসে। জাফর আবিরকে সবটা জানে। আবির তো শুধু সুযোগের অপেক্ষা করছে, কিভাবে কি করবে না করবে এগুলো ভাবতে থাকে। আচ্ছা, আকাশের উপরে নজর রাখার জন্য কাউকে কি রাখা যায়? কিন্তু কাকে রাখবেন? ও তো বেশিরভাগ সময় সিকিউরিটি ছাড়া কোথাও যেন ঘুরতে যায়। এইটা তুই কি আগের থেকে জানিস? জানলাম, কিন্তু কি হয়েছে? যদিও একাই থাকে তাহলে তো ওকে মেরে ফেলতে সুবিধা হবে। কি বলছেন ভাই? আপনার আপন ভাইকে মেরে ফেলবেন? ক্ষমতার লোভে আমার বাবাকে অসুস্থ বানিয়ে দিতে পারি, তাহলে ওকে কেন পারবো না? কি বলছেন কি স্যার? আপনার বাবাকে আপনি অসুস্থ বানিয়েছেন? অনেকটা তেমনই। আমি তো জানি বাবা সহজে মারা যাবে না, সেই জন্য ওনাকে যদি একটু অসুস্থ বানিয়ে ফেলতে পারি তাহলে ভেবেছিলাম উনি সব কিছু আমার হাতে তুলে দিবে, কিন্তু উনি কোনো কিছুই আমার হতে দিল না। কিন্তু এখন কি করবেন? আকাশ যখন একা থাকবে তখন ওকে মেরে ফেলার ব্যবস্থা করব। কিন্তু তা কি আজও সম্ভব হবে? হবে, কিন্তু আগে এটা জানতে হবে ও কোথায় যায়, কি করে। এইগুলো যদি আমরা একটু জানতে পারি তাহলে ওকে মারা একদম সুবিধা হবে। আমি তাহলে খবর নিয়ে দেখব। সেটাই কর। ও আগের মতো ফর্সা হলো কি করে, কি করেছে ওর ট্রিটমেন্ট, আমার ওরও খবর চাই। ঠিক আছে, তাই হবে। 5 দিন পরে জাফর আবিরের কাছে সে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, ও তাহলে এই ব্যাপার। এখন তাহলে কি করা যায়? ওই মেয়ের ডিটেলস কি এনেছ? ডিটেলস বলতে, যে হসপিটাল কাজ করতো আগে, সে হসপিটাল থেকে কাজ করা ছেড়ে দিয়েছে। নতুন করে ওই মেয়ে নাকি একটা হসপিটালও খুলেছে। এত অর্থ পেল কি করে? ওর বাবা বিরোধী চালের একজন নেতা ছিল। কে সে ব্যক্তি? রফিক চৌধুরী ওই মেয়েটির বাবা। আর এটা হলো ওই মেয়ের ছবি। আবির তো ইরার ছবি দেখেই ওকে পছন্দ করে ফেলে, কেননা আবির এখনো বিয়ে করেনি। তারপর ইরার সাথে যে আকাশে বিয়ে হয়েছে এটা কিন্তু পাঠকরা শুধু জানে, গল্পের চরিত্রে অনেকেই জানে না। মেয়েটা তো অনেক সুন্দর আছে। তাই একটা কাজ কর, এই মেয়েটাকে আমার বিয়ে করতে হবে, সেই জন্য বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা কর। কিন্তু আপনার ভাই কখন কোথায় যায় ওটা এখনো বের করতে পারেনি। আগে এই মেয়েকে বিয়ে করি, ততক্ষণেই তোমার লোকদের বলো আকাশের দিকে নজর রাখার জন্য। জি স্যার, বলতেছি। এদিকে আকাশ রফিক চৌধুরীর বাসায় আসে, এসে ওনাদের সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, আপনারা সবটা গুছিয়ে রেখেছো তো? সবটা গুছানো শেষ, কিন্তু আমরা যাব কি করে? আমার সাথে যাবেন গাড়ি করে। কিন্তু আমার এত আসবাবপত্র, এইগুলো? পুরো বাড়ি বিক্রি করে দিতে পারেন। এটা আমার বাবা মার আমলের বাড়ি, এটা কিভাবে বিক্রি করব বলেন? আচ্ছা থাক, তাহলে যা যা দরকার তা নিয়ে যেতে পারেন। তোমার বাসায় তো সবই আছে, তাহলে এইগুলো নিয়ে কি করবে? জি চলুন তাহলে। ইরা, তুমি সবটা গুছিয়ে নিয়েছো তো? আমার সবটা নেওয়া শেষ। একটু পরে ওনাদের নিয়ে বেরিয়ে পড়ে আকাশ ওর নতুন বাড়িতে। এই বাড়িটাও মোটামুটি বড় করে করা হয়েছে, চারিদিকে সিকিউরিটি দিয়ে ভরা ছিল। ওনারা ভিতর আসার পরে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে, তারপর ওনাদের রুম দেখিয়ে দেয়। অন্যদিকে আবির আর জাফর রফিক চৌধুরী বাসে আসে। বাসে এসে দেখে ওখানে কেউ নেই, সেজন্য চারিদিকে তাকাতে থাকে, কাউকে খুঁজে পাচ্ছে না। তারপরে গেটে তালা মারা। এইটা কি হলো? আমিও তো তাই ভাবছি। এইরা কি কোথাও বেড়াতে গিয়েছে নাকি অন্য কোথাও? তা তো জানি না, তবে আপনি চাইলে একটা আমি লোক রেখে যেতে পারি। এতে ওরা যদি বাসায় ফিরে তাহলে আমরা সবটা জানতে পারবো। এটাই করো তাহলে। অন্যদিকে আকাশ তো অনেক খুশি, কেননা ইরাকে এখন পুরোপুরিভাবে ওর বাসায় নিয়ে আসতে পেরেছে। এদিকে আকাশের বাবার বাসায় ও সিকিউরিটি আছে, আর ওর নিজের বাসায়ও সিকিউরিটি আছে। তবে নিজের বাসায় যে সব সিকিউরিটি রেখেছে তারা অনেক বিশ্বস্ত। সকালবেলায়, তুমি কোথায় যাচ্ছ? এই তো অফিসে যাব। নাস্তা করে যেও, 5 মিনিট অপেক্ষা করো। এতে অনেক দেরি হয়ে যাবে তো। তোমাকে বসতে বলেছি, বসো। এত কথা শোনাতে তো বলিনি। ইরা রেগে যাওয়া দেখে চুপচাপ বসে যায়। আকাশকে এরকম বসে থাকতে দেখে রহিম আঙ্কেল তো মুচকি মুচকি হাসতেছে। কি ব্যাপার, আকাশ বের হবে না? আঙ্কেল নাস্তা করেই বের হই, তাছাড়া বউয়ের কথা মাঝে মাঝে শুনতে হয়। বুঝতে পেরেছি আমি সবকিছু। বাইরে তোমার কথা সবাই শুনলেও বাসায় কিন্তু তোমাকে ইরার কথা শুনে চলতে হয়। আমরা ছেলেরা তো এখানেই ধরা। কিছু কি বললে? বললাম, আর কতক্ষণ লাগবে? 1 মিনিট অপেক্ষা করো। 1 মিনিট পরে নাস্তা নিয়ে এসে আকাশকে খাইয়ে দিতে থাকে। আকাশও নিজের মতো করে খেতে থাকে। খাওয়া শেষে বেরিয়ে পড়ে। এভাবে কয়েকটা দিন যেতে থাকে।
তবুও আবির কোনোভাবেই ইরার খোঁজ পাচ্ছে না। জাফর, ওরা তো বাসায় ফিরছে না, তাহলে জানবো কি করে? তবে আমি একটা খবর পেয়েছি। কি খবর বলো? আকাশ কিন্তু আরও একটা বাড়িতে যায় প্রতিদিন। কি বলিস? কোথায় সে বাড়ি? জাফর তো ঠিকানা দেয়, ঠিকানা অনুযায়ী ওই বাড়িতে চলে আসে, তবে গেটের মধ্যে আবিরকে আটকে রাখে। তোরা কি জানিস আমি কে? জি আমরা জানি, তারপরও আপনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তোদের স্যারকে কল দে। স্যার নিজেই বলে দিয়েছে, যত বড় রাজনৈতিক লোক আসুক না কেন বা ওনার কোনো আত্মীয় হোক না কেন, এই বাড়িতে ঢুকতে দেওয়া সম্পূর্ণ নিষেধ। তোর এত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলিস? যদি এখান থেকে না যান বা কোনো যদি ঝামেলা করেন, তাহলে সরাসরি গুলি করার অর্ডার আছে আমাদের। স্যারের ভাই বলে এতক্ষণ ভালোভাবে কথা বলেছি, নয়তো আরও আগে গুলি করে দিতাম। তোদের এত বড় সাহস, তোরা আমাকে মারার কথা বলছিস? আবির তো রেগে যায়। এতে সিকিউরিটিগুলো বন্দুক বের করে আবির দিকে তাক করে। এতে জাফর কিছুটা ভয় পায়, পরে আবিরকে নিয়ে চলে আসে ওখান থেকে। আকাশের অফিসে চলো। ওখানে কেন? আগে চল, তারপর বলতেছে। ওরা চলে আসে অফিসের দিকে। ওখানে আসার পর কেবিনে আসে। আচমকা এভাবে আবির আসে দেয়। কি ব্যাপার, আমার বাসায় কেন গেল? তার আগে এটা বল, আমাকে কেন বাসায় ঢুকতে দিল না? তাছাড়া তুই ওই বাড়িটা কবে বানালি? আমি যখনই বানাই না কেন তার কোনো প্রয়োজন নেই তোর জানার। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? তোর যদি তা মনে হয় তাহলে তো আমার কোনো কিছু করার নেই। আচ্ছা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোর সাহায্য লাগবে আমার। কীরকম সাহায্য? রফিক চৌধুরীকে চিনিস? বিরোধী দলের লোকে উনি, তা কি করেছে উনি? আমি যতদূর জানি উনি তো রাজনীতি থেকে অবসর নিয়েছে, তাহলে ওনাকে নিয়ে প্রশ্ন উঠেছে কেন? ব্যাপারটা ওনাকে নিয়ে না, তাহলে কাকে নিয়ে? ওনার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে। তুই ওনার পরিবারের খোঁজ নেই তাড়াতাড়ি, কোথায় আছে ওরা, তারপর আমি ওনার মেয়েকে বিয়ে করব। আবিরের কথায় আকাশ অনেক আশ্চর্য হয়, কেননা আবির তো কোনো কিছু জানে না, সেজন্য এরকমভাবে বলল। তবে একটা কথা, আবির যখন নজর দিয়েছে তখন কিছু একটা ও তো করবেই, যা আকাশ ভালোই বুঝতে পারছে। কিন্তু তুই বললেই কি উনি রাজি হয়ে যাবে? রাজি তো হবে না, সেই জন্য ওর বাবার নামে একটা মামলা দিয়ে জেলের ভয় দেখিয়ে ওনার মেয়েকে বিয়ে করব। এটা একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখতেছি। ঠিক আছে, তুই আমার এই উপকার করে দে। আমি তাহলে তোকে পুরোপুরিভাবে বাসায় থাকার ব্যবস্থা করে দিব, মাকে বলে। আচ্ছা, এখন যা তুই। আবির তো চলে যায়। এদিকে আকাশ রহিম আঙ্কেলকে ডেকে পাঠায়, সাথে সবটা বলতে থাকে। সবটা বলার পরে, আঙ্কেল, আপনি কিছু মেয়ে অফিসার খোঁজ নিতে পারবেন? মেয়ে অফিসার কেন? মেয়ে অফিসার লাগবে, তাও বন্দুক আর মারামারি পারে এরকম মেয়ে, বয়স তাও 30-এর ভিতরে। এরকম দেখে 10 জন ঠিক করুন। বুঝতে পেরেছি আমি, কিন্তু ওরা মেয়ে হয়ে পারবে সবটা করতে? এর বাহিরে আমার সিকিউরিটি 4 জন থাকবে হসপিটালের বাহিরে, মেয়েরা থাকবে হসপিটালের ভিতরে। আমি 2 দিনের ভেতরে ব্যবস্থা করতেছি। 2 দিনের ভিতর রহিম আঙ্কেল সবটা ব্যবস্থা করে। আকাশ ইরাকে এখনো কিছু বলেনি, কেননা যদি সবটা বলতো তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে, সেজন্য কোনো কিছুই বলেনি। এইদিকে সিকিউরিটিগুলো প্রতিদিন ইরাকে নিয়ে হসপিটাল যায়, আবার হসপিটাল থেকে নিয়ে আসে। আকাশের সিকিউরিটি হসপিটাল দেখে জাফর খোঁজ নিতে থাকে। খোঁজ নিয়ে জানতে পারে, যা আবিরকে জানায়। আবির সবটা শুনে আকাশকে বলে। এ বলে আবির আর আকাশের মধ্যে এ নিয়ে ঝামেলা হতে থাকে। দেখ আকাশ, ওকে যখন আমার পছন্দ হয়েছে তখন তো আমি ওকে আমার করেই ছাড়ব। তোর কি লজ্জা বলতে কিছু নেই? ছোট ভাইয়ের বউকে নিয়ে এইসব বলতে? লজ্জা নেই বলেই তো এটা আমি বলেছি। তাছাড়া আমি তো এটাকে জোর করে আমার করেই ছাড়ব। যদি পারিস তুই থাকা। আবির চলে যায়। এদিকে আকাশ ইরার জন্য একটা স্পেশাল রিং বানায়, যা ইরাকে পরিয়ে দেয়। ইরা তো রিং পেয়ে অনেক খুশি, কিন্তু ইরাকে এখনো কোনো কিছুই বলেনি আকাশ। অন্যদিকে আমার তো ভয় হচ্ছে। কেন, কি হয়েছে? তোমার ভাই কল দিয়ে আমাকে বলল। চিন্তা করবেন না, কোনো ক্ষতি হবে না ইরার। আমি রক্ষা করব ইরাকে, কিন্তু ইরাকে এই ব্যাপারে কোনো কিছুই বলা যাবে না। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, আমি চলি তাহলে। এদিকে এভাবে দিন যেতে থাকে। 7 দিন পরে ইরা শপিংয়ে যায়। তখন জাফর আর আবির মিলে লোক দিয়ে ইরাকে উঠিয়ে নেয়।
ইরার সাথে থাকা সিকিউরিটিগুলো আকাশকে কল দিয়ে জানে। সবটা শুনে আকাশের মেজাজ তো গরম হয়ে যায়। ওকে, এতবার বলার পরেও ও ঠিক হয়নি। এখন কি করবে? দেখো, তুমি যদি আবিরকে ছেড়ে দাও তাহলে ওর সামনেও সেম কাজ করবে। যদি ওকে হাতের কাছে পাই তাহলে ওকে তো মারবো না, তবে সারা জীবনের জন্য ওকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কখনো ভাবতেও পারবে না, নাই ওর খোঁজ পর্যন্ত কেউ পাবে। কিন্তু ইরা কোথায় আছে তা খুঁজবে কি করে? আমি তো আছি, আমি ওকে খুঁজে বের করব। কিন্তু কি করে খুঁজবে? তার জন্য অনেক পন্থা আছে আমার। আপনি টিম রেডি করুন, আমি বের হব। ঠিক আছে। কিছুক্ষণ পরে আকাশ পুরো টিম নিয়ে বের হয়। কিছুক্ষণের মধ্যে একটা জঙ্গলের ধারে চলে আসে। ওখানে এসে তোমরা সবাই রেডি হয়ে থাকো। কিন্তু স্যার এরা কারা? তোমরা তো আমার স্ত্রীকে চিনো। জি স্যার। ওকে ছাড়া বাকি সবাইকে মেরে ফেলবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না। জি স্যার, তাই হবে। এরপর ওরা ওই বাড়ির দিকে যেতে থাকে। ওখানে এসে নিজেদের মতো করে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে জাফর, তুই তাহলে যা, এখন আমি একটু ইরার কাছে যাব। তুমি কি ভুলে গেছো ইরা তোমার ছোট ভাইয়ের বউ হয়? তো কি হয়েছে? আমি তোকে সারা জীবনের করে না পেলেও কিছুদিনের জন্য চাই ওকে। তোমার ভাই যদি জানে তাহলে কি হবে বুঝতে পেরেছো? তো আপনার কি মনে হয় আকাশ এতক্ষণে না জেনে বসে আছে? তাহলে তো সর্বনাশ, ও তো এখানে চলে আসবে। আমরা যে এখানে আছি তা আকাশ কখনোই জানতে পারবে না। কিন্তু এখন কি করা যায় যদি ও জেনে যায় কোনোভাবে? জানবে না, এরার সাথে কোনো মোবাইল নেই যে ও জানবে। তারপরেও তোমার ছোট ভাই কিন্তু অনেক চালাক। তো কি হয়েছে, ও কিছুই জানতে পারবে না। আমি তাহলে গেলাম। এদিকে জাফর বের হয়, অন্যদিকে আকাশ তো তাকিয়ে আছে এই বাসার দিকে। কিছুক্ষণের মধ্যে কাউকে বের হতে দেখে ওরা লুকিয়ে পড়ে। এটা জাফর। তাহলে ও মিলে এরকম করেছে? আমার তো তাই মনে হচ্ছে। এখন তাহলে কি করা যায়? জাফরকে ধরে ভেতরের সব খবর নিয়ে নেব, কি বলেন? এটাই ভালো হবে। এদিকে জাফর বের হয়ে আসে। তখন ওরা জাফরকে হাতে নাতে ধরে। জাফর তো ভয়ে শেষ। আমি কিছু জানি না। এটা বল, ভিতরের পরিস্থিতি কেমন? ভিতরে তো আবির আর ইরা আছে। এর বাইরে আর কেউ কি আছে? এর বাইরে 10 থেকে 15 জনের মতো লোক আছে। ও আচ্ছা, কিছু লোক একে নিয়ে যাও, এমন জায়গায় একে রাখবে যেন তোমরা আর আমি ছাড়া অন্য কেউই না জানে। কিছু লোক তো জাফরকে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ভিতরে যেতে থাকে। ওর সাথে আছে সিকিউরিটিগুলো। ভিতরে যায়, পুরো বাড়িতে থাকা সবাইকে এক এক করে মারতে থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। কেননা সিকিউরিটিগুলো কি করে এলো এখানে, এটাই বুঝতে পারছি না। তুই কি করে এলি এখানে? আমি কি করে এখানে এসেছি তা তোকে জানতে হবে না। তুই কিভাবে এখান থেকে যাবি তা নিয়ে চিন্তা কর। ঠিক আছে, তবে ইরাকে তুই খুঁজে কি পাবে? তোমরা আবিরকে নিয়ে যাও জাফরের কাছে। ওদের এমন হাল আমি করব, ওরা সারা জীবন মনে রাখবে। এমনটা করিস না আমার সাথে। তুই চুপ কর। তোর মতো ভাই যেন অন্য কারো না হয়। এদের দুজনে দিনে একবেলা আর সূর্যের আলো যেন এরা দেখতে না পায়। এক কথায় এরা দুজন কোথায় আছে তা কেউই যেন না জানে। এরকমটা করিস না আমার সাথে। বাসায় মা জানলে দুঃখ পাবে। উনি জানবে তুই বিদেশে চলে গেছিস আর ওখানেই থাকবি, আর এই সব কিছু আমি সাজাবো, বুঝলি? তুই কিন্তু ওকে নিয়ে যাও এখান থেকে। কিছু লোক এসে আবিরকে নিয়ে যায়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে হসপিটালে আসে, কেননা ইরা অজ্ঞান ছিল। এদিকে ইরার বাবা মা দুজনেই চলে আসে। সবাই বসে আছে একসাথে। কিছুক্ষণের মধ্যে ইরার জ্ঞান ফিরে আকাশকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভয় পেও না ইরা, মৃত্যু ছাড়া তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। তুমি শুধু আমার, আর আমার থাকবে সারা জীবন। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।